Hello everyone, this is Kuheli and welcome to Learning Order. Welcome to a new class of your English grammar learning series. আজ আমাদের ডে 5 অলরেডি 4টে ক্লাস আমাদের হয়ে গেছে। তোমরা যারা আজকে নতুন তাদের অবশ্যই বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা আগের 4টে ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে। এখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ গ্রামার শেখানো হচ্ছে। আর যে ইংলিশ গ্রামারটা তুমি যদি স্কুলের স্টুডেন্টস হও তোমার জন্য ইম্পর্টেন্ট, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টস হও তোমার জন্য ইম্পর্টেন্ট। আবার ইন জেনারেল তোমরা যদি কেউ এমন থাকো যারা তোমাদের স্পোকেন আর রিটেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাইছো তাহলে সকলের জন্যই কিন্তু এই সেশনগুলো ইম্পর্টেন্ট। তো আমি বলবো সকলেই তোমরা কিন্তু সেশনগুলো একটু মন দিয়ে দেখবে। এখানে একদম বেসিক অর্থাৎ জিরো লেভেল থেকে স্টার্ট করা হয়েছে। একদম তোমাদের যে গ্রামারের কনসেপ্ট সেই কনসেপ্ট বা যে গ্রামারের বেস সেটা স্ট্রং অবশ্যই হয়ে যাবে আফটার ওয়াচিং দিস সেশন। তো অবশ্যই তোমরা সেশনগুলো একটু ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আজকে আমরা পড়ব ভার্ব। আগের দিনকে আমরা প্রোনাউন অ্যান্ড ইটস টাইপস সম্পর্কে পড়েছিলাম, আর আজ আমরা পড়ব ভার্ব অ্যান্ড ইটস টাইপস। আমরা ভার্ব কি, বিভিন্ন ধরনের ভার্ব রয়েছে সেগুলো সম্পর্কে ইন ডিটেলে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের সেশনে। আজকে আমরা ভার্ব নিয়ে ডিসকাস করব। ভার্ব নিয়ে আজকের ক্লাসটা কিন্তু টোটাল ইন ডিটেলে যে রকমের সমস্ত রকমের ভার্ব আমরা কখনো কোথাও দেখি হেল্পিং ভার্ব, আবার কখনো দেখি ট্রানজিটিভ, কখনো ইনট্রানজিটিভ, কখনো ফাইনাইট, এই অনেক রকমের টাইপস রয়েছে ভার্বের। তো সেগুলো যখন আমরা বিক্ষিপ্তভাবে দেখি আমাদের কিন্তু অনেকেরই এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে, অনেক ডাউট থাকে। আমরা লিখতে গিয়ে বলতে গিয়েও কিন্তু অনেক সময় আটকায়, জিনিসগুলোতে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। তো সব কিছু আজকে ক্লাসটা দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি অ্যাসিওর করতে পারি। দেখো ভার্ব নিয়ে এত কথা বলছি কেন, ভার্ব আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট কেন, কারণ ইংলিশে এমন কোনো সেন্টেন্স তুমি দেখতে পাবে না যেখানে কোনো ভার্ব নেই। অর্থাৎ দেয়ার ইজ নট ইভেন আ সিঙ্গেল সেন্টেন্স দ্যাট ক্যান বি মেড উইদাউট আ মেইন ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্সই হতে পারে না। যদি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হিসাবে বলি আমি সিট ডাউন, এখানেও দেখো একটা ভার্ব রয়েছে ইউ সিট ডাউন, তুমি বসো, এটাকে আমি অমিট করলাম বা উজ্জ্ব রাখলাম, দিয়ে আমি বললাম কি সিট ডাউন, বসে পড়ো। তাহলে এখানেও কিন্তু দেখো কি পাচ্ছি, ভার্ব পাচ্ছি। অর্থাৎ ভার্ব ছাড়া তুমি চারিদিকে দেখো, তোমার যদি স্কুলের স্টুডেন্টস হও তাহলে তোমার কাছে তোমার টেক্সট বুক রয়েছে, ঠিক আছে। তাছাড়া আমরা নিউজ পেপার বলো, গল্পের বই, যে কোনো জায়গাতে দেখবো ইংলিশে একটা সেন্টেন্স তুমি খুঁজে বার করতে পারবে না যেখানে কোনো ভার্বই নেই। তার মানে কি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতেই পারে না, তাই তো? আচ্ছা, আর একটা কথা বলি, আমরা নাউন প্রোনাউনের পর আমাদের যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ ছিল, নাউন প্রোনাউন পড়েছি আর আজকে আমরা ভার্ব পড়ছি। তো এই ক্লাসগুলো এত ইম্পর্টেন্ট কারণ ইংলিশে সেন্টেন্সে স্ট্রাকচারটা কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। আর এই সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কে কাজ করতে পারে সেন্টেন্সে, হয় সেটা নাউন হবে না হলে প্রোনাউন হবে। সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে নাউন বা প্রোনাউন। তাই নাউন বা প্রোনাউন সম্পর্কে আমরা আগের দুটো ক্লাসে ডিটেলে জেনে গেছি, আর আজকে আমরা জানবো এই ভার্ব সম্পর্কে। কারণ নাউন, প্রোনাউন এবং ভার্ব এই 3টে পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 3টের মধ্যেও যদি বলি এই 3টের মধ্যে কোনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, না এই 3টের মধ্যে কিন্তু ভার্ব হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ওকে, দেখো আমরা নাউন প্রোনাউন যখন পড়েছি এবং তখন আমরা কি পেয়েছিলাম যে এই ভার্ব, ঠিক আছে, ভার্ব কি রকম হবে সেটা কিন্তু সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে কাজ করে, নাউন বা প্রোনাউন, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। তো ভার্ব এটাকে বাংলায় কি বলা হয়, ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়াপদ। আচ্ছা, এখানেই লেখা রয়েছে ভার্বকে বাংলায় বলা হয় কি ক্রিয়াপদ, অর্থাৎ যেখানে কোনো কিছু করা বোঝায়, ঠিক আছে, যে শব্দগুলো দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। তো একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, ইংলিশে
তুমি 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কি কি ছিল? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এমন অনেক সেন্টেন্স পাবে যেখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, যেখানে কোনো অ্যাডভার্ব নেই, যেখানে প্রেপোজিশন নেই, কনজাংশন নেই, কিন্তু ভার্ব নেই এবং নাউন বা প্রোনাউন দুটোর একটা নেই, সেরকম সেন্টেন্স পাওয়া কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, যেরকম এই যে বললাম সিট ডাউন, এখানে দেখো শুধু ভার্ব রয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের কি থাকে? সাবজেক্ট এবং ভার্ব। এটা অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকেই। আর সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানেই তো নাউন বা প্রোনাউন থাকবে, আর ভার্ব। তাহলে কি দেখতে পাচ্ছি? যে 8টা পার্টস অফ স্পিচ, তাদের মধ্যে কিন্তু ভার্ব এবং নাউন বা প্রোনাউন দুটোর মধ্যে যে কোনো একটা, কারণ ওই দুটোই পারে কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে। আর সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে খুব কি বলবো, মানে ম্যান্ডেটরি বলাটা ভুল হবে, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। এবার তাহলে ভার্ব যখন এত গুরুত্বপূর্ণ, ভার্ব সম্পর্কে আমাদের তো ডিটেলে জানতেই হবে। তাহলে ভার্ব কি? দেখো, ভার্ব শোজ অ্যাকশন, স্টেট অর পজেশন অফ সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে যেটাকে বাংলায় বলা হয় কর্তা। ঠিক আছে, কর্তা, ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তাহলে ভার্ব কি করে? শোজ অ্যাকশন। অ্যাকশন মানে কি? কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝায়, কোনো কাজ করা বোঝায়, ক্রিয়াপদ দ্বারা কোনো কাজ করা বোঝায়। এটা কিন্তু আমরা বাংলাতেও পড়েছি। ঠিক আছে, আর আমরা অনেকেই জানি ভার্ব মানে কি? কোনো কাজ করা বোঝাচ্ছে, যেখানে কোনো কি বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। এবার সেটা তো জানি যে ভার্বের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কাজ করা বোঝায়। তাছাড়াও ভার্ব সাবজেক্টের স্টেট বা সাবজেক্টের পজিশন, সাবজেক্টের অবস্থান সম্পর্কে বলে কে? ভার্ব। বা পজেশন অফ সাবজেক্ট, সাবজেক্টের ধরো একটা পজেশন বা সম্পত্তি রয়েছে, বা সাবজেক্ট অর্থাৎ কর্তা, তার ধরো সে ধরো কোনো কিছুর মালিক। ঠিক আছে, সেই মালিকানাটা সেটাও দেখায় কিন্তু ভার্ব। ঠিক আছে, কিভাবে চলো দেখে নেব। তো এই সেন্টেন্সে যেটা লেখা রয়েছে, ভার্ব শোজ অ্যাকশন, স্টেট অর পজেশন অফ সাবজেক্ট, এই সেন্টেন্স অনুযায়ী যদি ভার্বকে আমরা ভাগ করি, তাহলে দেখো দুটো ভাগ পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেট ভার্ব। অ্যাকশন ভার্ব মানে কি? এই যে অ্যাকশন অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝায়, যেখানে কিন্তু রয়েছে দেখো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ যেখানে আমাদের শরীরে এনার্জির প্রয়োজন হয়, যে কাজগুলো করার জন্য আমাদের শক্তির দরকার হয়, বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কোনো কাজ করা বোঝায়, সেগুলোকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবং স্টেট ভার্ব কি? স্টেট ভার্ব মানে হচ্ছে সাবজেক্টের স্টেট বা পজিশন বা অবস্থান বা সাবজেক্টের পজিশন কে দেখাচ্ছে কে? স্টেট ভার্ব। ক্লিয়ার হয়েছে? দেখো, যেখানে এনার্জির দরকার হচ্ছে না সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে স্টেট ভার্ব, বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে না, সেগুলো হচ্ছে স্টেট ভার্ব। সেখানে কি হয়? স্টেট ভার্বগুলো সাবজেক্টের অবস্থান বা সাবজেক্টের পজিশনটা কিরকম, বা সাবজেক্টের যদি কোনো কিছু সম্পত্তি থাকে তার মালিকানা, সেই জিনিসগুলোকে দেখায় কে? সেই জিনিসগুলোকে দেখায় হচ্ছে স্টেট ভার্ব। ওকে, তাহলে এবার চলো কয়েকটা এক্সাম্পল দেখি। অ্যাকশন ভার্ব মানে কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে খেলাধুলা, দৌড়ানো, লাফানো, সবই কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। প্লে, গো, রিড, রাইট, ইট, ড্রিঙ্ক, জাম্প, সুইম, রান, প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখো শারীরিক একটা মানে কাজ করা বা একটা এনার্জির দরকার হচ্ছে, তাই ওই সমস্তগুলোই কিন্তু কি? অ্যাকশন ভার্ব। এবার স্টেট ভার্ব কি? স্টেট ভার্ব যেরকম এখানে দেখো, হি ইজ আ ডক্টর, এখানে হি সাবজেক্ট, ইজ ভার্ব, ডক্টর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, হি ইজ আ ডক্টর, এখানে দেখো ইজটাকে ভার্ব বলছি কেন? এখানে তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, কিন্তু বলছি কি সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ। কেন বললাম? কারণ সে ডক্টর, সে একজন ডাক্তার বা সে একজন ডক্টর, সেটা সাবজেক্টের কি? সাবজেক্টের সেটা স্টেট, সাবজেক্টের অবস্থান বা পজিশনটা কেমন? যে সাবজেক্ট অর্থাৎ হি, সে একজন ডক্টর, তাহলে সেটা আমরা কার মধ্যে দিয়ে প্রকাশ করছি? দেখো ভার্বের মধ্যে দিয়ে। ইজটা তাহলে কিন্তু এখানে ভার্ব। আবার দেখো, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। তো আই কি? আই সাবজেক্ট, হ্যাভ ভার্ব, এ
কার, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার আই হ্যাভ আ কার যখন বলছি, এখানেও দেখো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, কিন্তু হ্যাভটাকে কেন ভার্ব বলছি, বিকজ এই যে হ্যাভ এই ভার্বটা কি সো পজেশন অফ সাবজেক্ট, সাবজেক্ট অর্থাৎ আমার যে একটা গাড়ি রয়েছে, তাহলে গাড়ির মালিক, আমি একটা গাড়ির মালিক, আমার যে ওনারশিপ, আমার যে পজেশন, সেটাকে প্রকাশ করছে কে এই যে হ্যাভ এই ভার্বটা। নেক্সট দেখো ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট, এখানে দেখো কি বলছি, তুমি বুদ্ধিমান, এখানে ইউ সাবজেক্ট আর পার্টস অফ স্পিচ অনুযায়ী ইউ একটা প্রোনাউন, রাইট। আর কি, আর হচ্ছে ভার্ব, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর ইউ আর ইন্টেলিজেন্ট এই সেন্টেন্সেও কিন্তু নো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তুমি ইন্টেলিজেন্ট এটার জন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কি বলবো কোনো এনার্জির প্রয়োজন হচ্ছে না, কিন্তু আরটা তাহলে কি করে ভার্ব হলো, কারণ আর কি, আর হচ্ছে স্টেট, তুমি কেমন, তোমার স্টেট বা তোমার পজিশনটা কেমন, যে তুমি বুদ্ধিমান, তাহলে সাবজেক্টের পজিশন বা স্টেটকে দেখাচ্ছে। তাহলে বুঝতে পারলাম অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্বের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো এবারে আমরা ভার্ব তো পেলাম, অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, এবার আমাদের কিন্তু আরো অনেক টাইপস রয়েছে যেগুলো গ্র্যাজুয়ালি আমরা জানবো, যেরকম আমরা হেল্পিং ভার্ব, ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট কি, ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, এগুলো নিয়ে কিন্তু অনেক সময় গ্রামার বইয়ে আমরা পাই এবং আমাদের অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার নেই, সেগুলো ধীরে ধীরে আমরা এগোবো। তো তার আগে তোমাদের বলে রাখি, ভার্বের 5টা ফর্ম হয়, ঠিক আছে, ইট হ্যাজ 5 ফর্মস, একটা ভার্বের 5টা রূপ হয়, ঠিক আছে। কি রকম দেখো, V1, V2, V3, V4 এবং V5। V1 মানে কি বেস ফর্ম, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি, সিম্পল প্রেজেন্ট ফর্মও বলতে পারি, যেটাকে সিম্পল প্রেজেন্ট ফর্মও আমরা বলতে পারি, ঠিক আছে। সেটা হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ ভার্বের যে র ফর্মটা, যেরকম গো, প্লে, ইট, ড্রিঙ্ক, জাম্প, সুইম, একদম যে ভার্বের বেস ফর্মটা, অর্থাৎ ভার্বের যে প্রথমেই আমরা ভার্ব, ধরো তোমাকে বলছে খেলার ইংরেজি কি, তখন তুমি কি বলবে, প্লে বলবে, তাই না। তো ধরো বলছে খাওয়ার ইংরেজি কি, ইট বলবো, তাহলে ওটা কি, ওটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেটাকে বলা হচ্ছে V1। আর V2 হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ফর্মটা ব্যবহার করি ভার্বে, সেটা হচ্ছে V2। আচ্ছা, এটা বলার আগে তোমাদের আমি একটুখানি বলে রাখি যে ভার্বের সাথে কিন্তু টেন্স চ্যাপ্টার যেটা রয়েছে সেটা কিন্তু খুব কি বলবো কানেক্টেড, একদম ক্লোজলি কানেক্টেড, ঠিক আছে। টেন্স, টেন্স মানে কি বলতো, টেন্স মানে হচ্ছে টাইম, কিসের টাইম, টাইম অফ ভার্ব, কাজ করার সময়টা বোঝানো হয় কি দিয়ে, টেন্স দিয়ে। কাজটা কখন হয়েছে, বর্তমানে হয়েছে, অতীতে হয়েছে, নাকি ভবিষ্যতে হবে, কাজটা শুরু হয়েছে, এখনো কি চলছে, কাজটা কি এখন কন্টিনিউ হচ্ছে, তাহলে কি ভার্বের সময়কে দেখাই কে, টেন্স। তাহলে টেন্সের সাথে ভার্বের ক্লোজ কানেকশন রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ভার্বের 5টা ফর্ম, এগুলো কিন্তু আমরা বিভিন্ন টেন্সে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো 5টা ফর্ম চলো একবার জাস্ট জেনে নেব এখন আমরা। V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা আমরা যখন টেন্স পড়বো তখন আরো ভালোভাবে এই জিনিসগুলোকে আমরা বুঝবো। পাস্ট পার্টিসিপাল ফর্ম কখন ব্যবহার করি, যখন আমরা পারফেক্ট টেন্স করি, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স করি, তখন আমরা এই যে V3 ফর্মটাকে ব্যবহার করি। এবং V3 ফর্মটাকে আমরা আরো এক জায়গাতে ব্যবহার করি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, V4 আমরা ব্যবহার করি কি, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম যেটাকে বলা হয়, যেটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। যখন আমরা টেন্সের ক্লাস ইন ডিটেলে করব তখন আমাদের কিন্তু এই আইডিয়াগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো V4 আমরা ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপালকে বলা হয় V4। V4 মানে কি, V1 এই যে পেয়েছিলাম V1 বেস ফর্ম, তার সাথে যখন ING যুক্ত করি সেটাকে বলা হচ্ছে V4। আর V5 কি, এই দেখো V1 তার সাথে S বা ES যুক্ত করে দিলে সেটা হয়ে যায় V5। V5টা কি, V5টা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ইন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে।
যেরকম দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন মানে কি, থার্ড পার্সন মানে হচ্ছে হি, সি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন বা যে কোনো কিছুর নাম, ঠিক আছে, রাম, শ্যাম, রোহিণী, এগুলো কি, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বা সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা ভার্বও সিঙ্গুলার ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম ইন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে V5টা বুঝতে পারলাম। যেরকম কি বলবো, ফর এক্সাম্পল ধরো বলছি হি ইটস, হিটা কি, হিটা হচ্ছে সিঙ্গুলার, তাই ইট এটার সাথে এস যোগ করেছি। সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব দিতে হবে, আর প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ভার্ব মানে কি V5 মানে V1 এর সাথে এস বাই এস যোগ। ক্লিয়ার হয়েছে? তারপর ধরো বলছি সি গোজ, এখানে দেখো ইএস যোগ করলাম, সি কি, এটা প্রেজেন্ট টেন্সে সে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের কি হবে, প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব মানে প্রেজেন্ট টেন্সে কি এস বাই এস যোগ হবে। প্রথমের ক্ষেত্রে এস যোগ হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে ইএস যোগ হয়েছে। তাহলে ক্লিয়ার হয়েছে V5টা কি আর V5 আমরা কোথায় ব্যবহার করি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা টেন্সের সময় আরো বেশি বেশি করে পাবো। আমরা আজকে ভার্ব শেষ করে নেক্সট দিনকে টেন্স পড়বো, তো তখন আমরা কিন্তু এই টেন্সের বিষয়গুলো আরো ইন ডিটেলে জানবো। তো চলো এখন ভার্বের টাইপ সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে হেল্পিং ভার্ব আর দুই হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এবার হেল্পিং ভার্বের আরো ভাগ রয়েছে, সেগুলো প্রথমে জেনে নেব, তারপর আমরা মেন ভার্বের ভাগগুলো সম্পর্কে জানবো। দেখো, হেল্পিং ভার্ব মানে কি, হেল্পিং ভার্বের মধ্যে দেখো হেল্প করে, হেল্পিং ভার্ব মানে কি যে অন্যকে হেল্প করে। তো হেল্পিং ভার্ব কাকে হেল্প করে, হেল্পিং ভার্ব হেল্প করে এই যে মেন ভার্বকে হেল্প করে কে, হেল্পিং ভার্ব, ঠিক আছে। এবার হেল্পিং ভার্বের আবার দুটো ক্যাটেগরি রয়েছে, এক হচ্ছে প্রাইমারি ভার্ব আর দুই হচ্ছে মোডাল ভার্ব। আচ্ছা, প্রাইমারি ভার্ব আর মোডাল ভার্ব, তো প্রথমে প্রাইমারি ভার্বকে তাহলে জানবো। প্রাইমারি ভার্বের মধ্যে রয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের যে বিভিন্ন ফর্ম রয়েছে সেগুলো কি কি, এম, ইজ, আর, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলো আমরা পারফেক্ট টেন্স বা প্যাসিভ ভয়েসের সময় এই যে বিন, বিং, বি এগুলোকে পেয়ে থাকি, ঠিক আছে। এবার হ্যাভ ভার্বেরও হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড আমরা পাই, পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, হ্যাভিংও আমরা পেয়ে থাকি। এবার ডু ভার্বের ডু, ডিড, ডাজ, ডুইং, ঠিক আছে। তো এই ফর্মগুলো আমরা পাই। এগুলো কি, এগুলো হচ্ছে প্রাইমারি ভার্ব। তাহলে প্রাইমারি ভার্ব কি, প্রাইমারি ভার্ব হচ্ছে তিনটে, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব এবং একটা হচ্ছে ডু ভার্ব। এবার তাদের বিভিন্ন ফর্ম রয়েছে। এবার প্রাইমারি ভার্ব মানে কি মুখ্য, অর্থাৎ এটার মধ্যে একটা ব্যাপার আছে, কারণ দেখো মুখ্য নামটার থেকেই আমরা কিছু বুঝতে পারছি না, এটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বেরই ভাব, কিন্তু এটা হচ্ছে একটা মুখ্য, অর্থাৎ এটার মধ্যে কিন্তু পাওয়ার রয়েছে। কিসের পাওয়ার রয়েছে, এটা কখনো কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, আবার সামটাইমস মেন ভার্ব হিসাবেও কিন্তু ব্যবহার হয়। দেখো, দ্য প্রাইমারি ভার্বস sometimes work as a helping verb or sometimes as main verb। তাহলে প্রাইমারি যে ভার্বগুলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব পেয়েছি, এগুলো কখনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার সেন্টেন্সের মধ্যে কখনো দেখতে পাবো এগুলো মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ফর এক্সাম্পল দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি এখন ইংলিশ শিখছি, এখানে আবার দেখো এই যে লার্ন এটা পেয়ে গেছি কি, এটা হচ্ছে মেন ভার্ব, আর অ্যাম কি, অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে দেখো বি ভার্বের ফর্ম ছিল একটা না, অ্যাম। এবার আমি কি বলেছিলাম, প্রাইমারি ভার্ব কখনো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, কখনো আবার মেন ভার্ব হিসেবেও কাজ করে। প্রথম সেন্টেন্সে দেখো অ্যাম ছিল কি মেন ভার্ব, এবার দ্বিতীয় সেন্টেন্সে অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব। এবার কি করে বুঝবো যে
কোথায় অ্যামটা মেন ভার্ব আবার কোথায় অ্যাম হেল্পিং ভার্ব, ভেরি সিম্পল। দেখো যেখানে শুধুমাত্র একটাই ভার্ব রয়েছে সেখানে সেটাকে আমরা মেন ভার্ব হিসাবেই ধরে নেব। ঠিক আছে, দেখো এখানে আই এটা তো একটা প্রোনাউন, ঠিক আছে, এ আর্টিকেল, স্টুডেন্ট একটা নাউন, তাহলে এখানে ভার্ব তো রয়েছে, অ্যামটাই শুধুমাত্র ভার্ব, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, এবং যেহেতু একটা ভার্ব রয়েছে তাহলে ওইটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। আর যদি দুটো ভার্ব থাকে, এখানে যেরকম দেখো লার্ন, এই যে লার্নিং, এটা কোন ফর্মটা ব্যবহার হয়েছে বলো তো, এই যে V4, লার্ন V1 তার সাথে আইএনজি যুক্ত হয়েছে দিয়ে V4 ব্যবহার হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যান রয়েছে, আবার আরো একটা ভার্ব রয়েছে, তখন আমি বুঝতে পারবো কি নিশ্চয়ই এই যে অ্যান এ হেল্প করছে, এই যে লার্ন এটা মেন ভার্বটাকে হেল্প করছে। তাহলে যখন শুধুমাত্র একটা ভার্ব রয়েছে তখন তাহলে সেইটাই কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। সেখানে আমরা বি ভার্বের যে কোনো ফর্ম পেতে পারি, হ্যাভ ভার্বের যে কোনো ফর্ম পেতে পারি, আবার ডু ভার্বের যে কোনো ফর্মও পেতে পারি। শুধু যদি একটাই ভার্ব থাকে সেন্টেন্সে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবো যে ওইটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। আর যদি বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব থাকার পরেও সেন্টেন্সে আরো একটা ভার্ব থাকে তখন বুঝতে পারবো ওইগুলো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো তোমরা, এই যে বলছি হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে এখানে অ্যামটা, তো হেল্পিং ভার্ব মেন ভার্বকে হেল্প করার প্রয়োজনটা কি? কেন হেল্পিং ভার্বের প্রয়োজন? হেল্পিং ভার্বের প্রয়োজন টু শো দ্য টেন্স, টেন্সটাকে বোঝানোর জন্য হেল্পিং ভার্বের প্রয়োজন রয়েছে। কেন? দেখো আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি এখন, ঠিক আছে, মানে আমি একটা কাজ এখন মানে চলছে, ইন কন্টিনিউশনে রয়েছে। তাহলে আমি যদি বলি যে আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, আর এখন আমি ইংলিশ শিখছি, আমি হয়তো কোনো বই পড়ছি বা কোনো ক্লাস ইউটিউবে দেখে ইংলিশ শিখছি, তাহলে এখন কাজটা আমি করছি, তাহলে এটাকে বোঝাবো আমি কি করে? আমি যদি বলি আই লার্ন ইংলিশ, তাহলে তো হয়ে গেল কি আমি ইংলিশ শিখছি, কিন্তু এখন বর্তমানে আমি এটা করছি, আমার কাজটা চলছে বর্তমানে, এটাকে বোঝানোর জন্য আমার লাগছে কাকে? এই যে অ্যামকে, আই অ্যাম লার্নিং ইংলিশ, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে কোনো কাজ ইন কন্টিনিউশনে রয়েছে, চলছে, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এই যে হেল্পিং ভার্ব এই যে মেন ভার্বের সাথে বসলো এবং বসে কি বসে এটা দেখাচ্ছে যে কাজটা এখন কন্টিনিউ চলছে। উইদাউট এই হেল্পিং ভার্ব আমরা কিন্তু আমাদের যে এক্সপ্রেশন বা আমাদের যে থট, মনের ভাব, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারতাম না। আই লার্ন ইংলিশ মানে তো আমি ইংরেজি শিখছি, কিন্তু আমি এখন ইংরেজি পড়ছি বা শিখছি, বই পড়ে হোক, কোনো ক্লাস দেখে হোক, ঠিক আছে। তাহলে সেটাকে আমি কি করে বোঝাবো? সেটাকে বোঝানোর জন্য আমার কি লাগবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে, তার জন্য আমার মেন ভার্বের একজন হেল্পার লাগবে, ঠিক আছে। সেই হেল্পারকে, হেল্পার হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কি ছিল? হ্যাভ ভার্ব। এবার দেখবো দুটো সেন্টেন্স, যেখানে প্রথম সেন্টেন্সে হ্যাভ ভার্ব দেখো কি করছে, মেন ভার্ব হিসাবে কাজ করছে, আবার দ্বিতীয় সেন্টেন্সে হ্যাভ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। কিভাবে করছে দেখে নেব। দেখো হি হ্যাজ আ কার, এখানে দেখো হি হ্যাজ আ কার যখন বলছি, এই যে হ্যাজ, হ্যাজটা কি পেয়েছিলাম? দেখো হ্যাভ, হ্যাজ, এটা কি হ্যাভ ভার্বেরই ফর্ম। তাহলে হি হ্যাজ আ কার, হি সাবজেক্ট, আর যদি পার্টস অফ স্পিচ অনুযায়ী বলি প্রোনাউন। হ্যাজ কি? হ্যাজ হচ্ছে এখানে একটাই ভার্ব রয়েছে, এ কার, এটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো। তাহলে হ্যাজটা ভার্ব, এবার কি ভার্ব? একটাই তো ভার্ব রয়েছে, ডেফিনেটলি এটা মেন ভার্ব। কারণ কি বলেছি, যখন সেন্টেন্সে একটাই ভার্ব থাকবে চোখ বন্ধ করে বুঝতে পারবো ওটাই হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। নেক্সট দেখো উই হ্যাভ রিসেন্টলি ওয়াচড দ্য মুভি, এখানে ওয়াচ মানে দেখা, ঠিক আছে। তাহলে এটা কি একটা ভার্ব রয়েছে, আবার এখানে হ্যাভ এই একটা ভার্ব পেয়েছি, তাহলে বলো তো এখানে হ্যাভটা কি? এখানে যেহেতু আরো একটা ভার্ব রয়েছে ওইটাই তো মেন ভার্ব, তাহলে ডেফিনেটলি হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব। ক্লিয়ার হয়েছে? দেখো উই হ্যাভ রিসেন্টলি ওয়াচড দ্য মুভি, আমরা এই কিছুদিনের মধ্যেই মুভিটা দেখেছি। তাহলে এখানে টেন্স কি? এখানে টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এই কদিন আগেই মুভিটা দেখেছি, এই যে আমরা মুভিটা দেখেছি, উই ওয়াচড দ্য মুভি, আমরা মুভিটা দেখেছি আগে, এবং আমরা এই ইতিমধ্যেই মুভিটা দেখেছি, মানে কদিনের মধ্যে মুভিটা আমরা দেখেছি। তো তাহলে এই দুটো সেন্টেন্সের মানে আলাদা,
তাহলে মানে আলাদা। আমি ইংরেজিতে লিখতে গেলে আমার কি চাই, শুধু মেন ভার্বকে দিলে হবে না, আমার মেন ভার্বকে হেল্প করার জন্য একজন হেল্পার চাই। সেই হেল্পারকে হেল্পিং ভার্ব হ্যাভ এখানে ইউজ হয়েছে, তাহলে উই হ্যাভ রিসেন্টলি ওয়াচড দ্য মুভি। নেক্সট দেখো হি ডিড দিস ওয়ার্ক, এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে ডু ভার্বের ফর্ম কি কি পেয়েছিলাম, ডু, ডিড, ডাজ, ডুইং, এগুলো পেয়েছিলাম। এবার দেখো হি ডিড দিস ওয়ার্ক, ডিড কি, ডিড হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব, একটাই তো ভার্ব রয়েছে, তার মানে চোখ বন্ধ করে বলবো কি ডিড হচ্ছে এখানে মেন ভার্ব। কিন্তু নেক্সট সেন্টেন্স দেখো হি ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে কমপ্লিট একটা ভার্ব রয়েছে, ঠিক আছে, আর ডিড একটা ভার্ব রয়েছে, তার মানে কমপ্লিট হচ্ছে মেন ভার্ব আর ডিড হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রাইমারি ভার্বগুলো যদি সেন্টেন্সে শুধু মানে একা একা ব্যবহার হয় তখন সেগুলো সেন্টেন্সের মেন ভার্ব হিসাবে কাজ করে, কিন্তু যদি কোনো মেন ভার্বের সাথে এই প্রাইমারি ভার্ব যেগুলো রয়েছে এবং তাদের যে বিভিন্ন ফর্মগুলো সেগুলো আমরা পেয়েছি বা জেনে গেছি এতক্ষণে, তো এগুলো যদি কোনো মেন ভার্বের সাথে ইউজ হয় তখন আমরা বুঝতে পারবো কি এগুলো সেই মেন ভার্বকে হেল্প করছে অ্যাজ হেল্পিং ভার্ব। ঠিক আছে, তাহলে আশা করছি এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে প্রাইমারি ভার্বগুলো কখনো কখনো সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে কাজ করে যখন তারা সিঙ্গেল ভার্ব হিসাবে সেন্টেন্সে থাকছে, এবার যখন তারা মেন ভার্বের সাথে থাকে তখন তারা হেল্পিং ভার্ব হিসাবে বসে এবং মেন ভার্বকে হেল্প করে। কিতে মানে কিসের জন্য হেল্প করে, টু শো দ্য টেন্স, টেন্স সেন্টেন্সের টেন্স কি সেটা বোঝানোর জন্য আমাদের প্রয়োজন কি হেল্পিং ভার্বগুলো। হেল্পিং ভার্বের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই সেক্ষেত্রে। আচ্ছা দেখো যখন বলছে যে হি হ্যাজ আ কার, তার হ্যাজ মানে বা হ্যাভ মানে থাকা আমরা সকলেই জানি, তাহলে হি হ্যাজ আ কার, তার আছে একটা গাড়ি। ঠিক আছে, হ্যাজ বা হ্যাভ মানে আছে। এবার এখানে দেখো তো উই হ্যাভ রিসেন্টলি ওয়াচড দ্য মুভি, আমরা কদিন আগেই মুভিটা দেখেছি। এখানে দেখো আছে, হ্যাভ ভার্বের মানে তো আছে, আছের কোনো মানে পেলাম না, আমরা কদিন আগেই মুভিটা দেখেছি। তাহলে এখানে কিন্তু এই যে হ্যাভ ভার্বের নিজস্ব কোনো মানে নেই। তাহলে আরো একটা পয়েন্ট আমরা কি পেলাম, যখন এই প্রাইমারি ভার্বগুলো হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে সেন্টেন্সে তখন তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না, তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না। কিন্তু যখন সেটা মেন ভার্ব তখন তার অর্থ রয়েছে, যেরকম আই অ্যাম আ স্টুডেন্ট, বি মানে কি, বি মানে হওয়া। ঠিক আছে, তাহলে অ্যাম বি ভার্বের ফর্ম, তার মানেও কিন্তু হওয়া, তাহলে আমি হই একজন ছাত্র। এবার যখন বলছি আই অ্যাম লার্নিং ইংলিশ, এখানে দেখো আমি ইংরেজি শিখছি, এখানে হওয়া এই মানে পাচ্ছি আমরা, পাচ্ছি না। তাহলে আমরা কি দেখতে পেলাম, যখন হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে তার কোনো অর্থ থাকছে না, সে তখন হেল্পার, তার নিজস্ব কোনো কিন্তু অস্তিত্ব নেই। কিন্তু সে যখন বাড়িতে আসছে সে কিন্তু নিজেই রাজা, সে কিন্তু একাই রয়েছে, এখানে কিন্তু তার নিজস্ব যে অর্থ সেটা কিন্তু রয়েছে। আই এম আ স্টুডেন্ট, দেখো এখানে হি ডিড দিস ওয়ার্ক, ডু মানে করা, ঠিক আছে, হি ডিড দিস ওয়ার্ক, সেই কাজটা করেছিল। এবার যখন বলছি হি ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করেনি বা সম্পূর্ণ করেনি, তাহলে এই যে মেন ভার্বের অর্থটা বলছি, হেল্পিং ভার্বের কিন্তু আর কোনো অর্থ এখানে থাকছে না। ক্লিয়ার হয়েছে? চলো এবার আরো একটা জিনিস আমরা এখানে জেনে নেব। লিঙ্কিং ভার্ব বলে একটা জিনিস আমরা গ্রামার বইয়ে অনেক সময় দেখতে পাই। এবার লিঙ্কিং ভার্বটা কি, এটা নিয়ে কিন্তু অনেকেরই মনে কনফিউশন থাকে যে লিঙ্কিং ভার্বটা কি, এটা গ্রামার বইয়ে অনেক সময় দেখা যায়। লিঙ্কিং ভার্ব কোনগুলোকে বলা হয়, বি ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কি রকম, যে বি ভার্বগুলোর পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কি থাকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ থাকে, সেগুলোকেই বলা হয় লিঙ্কিং ভার্ব। দেখো বি ভার্বের পরে যখন নাউন বা অ্যাডজেক্টিভ থাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, সেগুলোকেই বলা হয় লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি একটুখানি বুঝে নেব। দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে দেখো
আমি কিন্তু বলেছি স্টুডেন্টটা অবজেক্ট নয়, স্টুডেন্ট কি, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন বলছি স্টুডেন্টটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট? দেখো আই কি সাবজেক্ট, ঠিক আছে, অ্যাম হচ্ছে ভার্ব এবং স্টুডেন্ট বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি একবারও কিন্তু বলিনি স্টুডেন্টটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে দেখো হি ডিড দিস ওয়ার্ক, এখানে দিস ওয়ার্কটা যেরকম অবজেক্ট, কিন্তু এখানে আই অ্যাম আর স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক, ঠিক আছে, সাবজেক্টের পরিপূরক। তাহলে এই যে স্টুডেন্ট, স্টুডেন্টটা কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে। স্টুডেন্টটা বোঝাচ্ছে কাকে? আমাকে, আইকে। তাহলে আমার পরিপূরক হিসেবে আমরা স্টুডেন্ট শব্দটাকে পেয়েছি। আমিই তো স্টুডেন্ট, আমিই তো ছাত্র। তাহলে এখানে দেখো আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি পেয়েছি? স্টুডেন্ট একটা হচ্ছে কি, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, একটা নাউনকে পেয়েছি। এই সেন্টেন্সে দেখো ইউ আর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার এই যে ইন্টেলিজেন্ট এই শব্দটা কাকে বোঝাচ্ছে? ইন্টেলিজেন্ট শব্দটা কাকে বোঝাচ্ছে? তোমাকে, অর্থাৎ সাবজেক্টটাকে। তাহলে ইন্টেলিজেন্ট কি, সাবজেক্টের পরিপূরক, তাই ইন্টেলিজেন্টও কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সেন্টেন্সে বি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করছে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা কোনো নাউন পাচ্ছি বা কোনো অ্যাডজেক্টিভকে পাচ্ছি, তখন সেটাকেই বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে গ্রামারে অনেক সময় লিঙ্কিং ভার্ব কি সেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয়, কিন্তু লিঙ্কিং ভার্ব কিছুই না। কোনো সেন্টেন্সে বি ভার্ব যখন মেন ভার্ব হিসাবে কাজ করে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা হয় কোনো নাউনকে পাই বা কোনো অ্যাডজেক্টিভকে পাই, তখন সেটাকে বলা হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তো লিঙ্কিং ভার্ব কিন্তু এমন মানে গ্রামারের ভাষায় মনে হয় যে লিঙ্কিং ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, কিন্তু আমরা যদি একটু মানে ভেঙে ভেঙে জিনিসগুলোকে বুঝে নিই, তাহলে কিন্তু পুরো গ্রামারের সমস্ত টার্ম সবকিছুই আমাদের কাছে ইজি। ঠিক আছে, এবার প্রাইমারি ভার্ব সম্পর্কে আমরা জেনেছি, এবার আমরা জেনে নেব মোডাল ভার্ব সম্পর্কে। 13টা মোডাল ভার্ব আছে টোটাল। ঠিক আছে, মোডাল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, এবার মোডাল ভার্ব গুলো কিসের ভার্ব? হেল্পিং ভার্বেরই ভার্ব। কিন্তু মোডাল ভার্ব গুলো সম্পর্কে আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। আচ্ছা দেখো, মোডাল ভার্ব সম্পর্কে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। দেখো মোডাল ভার্ব সেন্টেন্সে কিন্তু সবসময় হেল্পিং ভার্ব হিসাবে কাজ করলেও তার নিজস্ব একটা মানে রয়েছে বা নিজস্ব অর্থ আছে, নিজস্ব নিজস্ব অর্থ আছে, নিজস্ব অর্থ আছে মোডাল ভার্বের। যেরকম দেখো, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, তারপর ধরো বলছি উই ক্যান উই ক্যান উই ক্যান ফিনিশ দিস জব। ঠিক আছে, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এই যে পারে, এটা মানেটা রয়েছে মে। ঠিক আছে, রেন কি, রেন হচ্ছে এখানে ইট সাবজেক্ট, ডামি সাবজেক্ট বা যাই হোক। আর মে কি, মে হচ্ছে হেল্পিং ভার্ব, রেন হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, নেক্সট দেখো, উই সাবজেক্ট, ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব, ফিনিশ হচ্ছে মেন ভার্ব, উই সাবজেক্ট, শুড হেল্পিং ভার্ব, রেসপেক্ট মেন ভার্ব। ঠিক আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখানে দেখো এই যে মোডাল ভার্ব, এগুলো কিন্তু হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করে সেন্টেন্সে, কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে কাজ করলেও এদের নিজস্ব অর্থ রয়েছে। প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে কি দেখেছিলাম, যখন তারা হেল্পিং ভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করছে তাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু মোডাল ভার্বের ক্ষেত্রে তারা হেল্পিং ভার্ব হিসেবেই কাজ করছে, বাট তাদের নিজস্ব অর্থ রয়েছে। সেন্টেন্সে দেখো
হতে পারে, আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, তাহলে পারে ইংলিশ কি মে। ঠিক আছে, উই ক্যান ফিনিশ দিস জব, আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো, তাহলে উই ফিনিশ আমরা সম্পূর্ণ করব। ক্যান মানে কি পারা, তাহলে আমরা সম্পূর্ণ করতে পারবো, তাহলে ক্যানের একটা মানে রয়েছে। উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত শ্রদ্ধা করা আমাদের পিতামাতাকে। তাহলে এই যে শুড মানে কি, শুড মানে হচ্ছে উচিত। তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, হেল্পিং ভার্বগুলোরও কিন্তু এক একটা নিজস্ব অর্থ রয়েছে। মেন ভার্বের অর্থটাও রয়েছে, আবার হেল্পিং ভার্বেরও নিজস্ব অর্থটা কিন্তু রয়েছে, তাই না? দেখো উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। তারপর ইট মাইট হ্যাপেন, এটা ঘটতে পারে, এটা ঘটবে। হ্যাপেন মানে কি ঘটা, আবার যদি বলছি ইট মাইট হ্যাপেন এটা ঘটতে পারে, তখন কিন্তু ইট হ্যাপেন মানে এটা ইট হ্যাপেন এটা এটা ঘটবে বা ঘটেছে, ইট হ্যাপেন। কিন্তু যখন বলছি ইট মাইট হ্যাপেন মানে এটা ঘটবে, এটা ঘটতে পারে। একটা দেখো মে, মাইট, ক্যান, শুড প্রত্যেকটারই কিন্তু নিজস্ব নিজস্ব অর্থ আমরা সেন্টেন্সে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মোডাল ভার্ব কি কি রয়েছে সেগুলো তো জানলাম, আবার যখন আমরা এই মোডাল ভার্বের ওপর স্পেসিফিক ক্লাস করব তখন আমরা এই বিভিন্ন মোডাল কখন কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো সম্পর্কে জানবো। চলো এবার আমরা এতক্ষণ হেল্পিং ভার্বের যে টাইপস বা ক্যাটেগরি রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এবার আমরা মেন ভার্বের যে যে ক্যাটেগরিজ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো এবার আমরা মেন ভার্ব সম্পর্কে জানবো। আমরা ভার্বকে প্রথমে দুটো সাধারণ ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং একটা হচ্ছে মেন ভার্ব। এবার হেল্পিং ভার্বের দুটো ভাগ পেয়েছি, সেগুলো জেনেছি। এবার আমরা মেন ভার্বের যে প্রকারভেদ বা টাইপস গুলো রয়েছে সেগুলো জেনে নেব। দেখো মেন ভার্বের দুটো ভাগ রয়েছে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এবার ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, চলো একটা জাস্ট সেন্টেন্সের মধ্যে জিনিসটাকে জেনে নেব। ফাইনাইট ভার্ব কি না, যেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কি না এমন ভার্ব যেগুলো টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না, ঠিক আছে। এবার যখন আমরা আবার ফাইনাইট নন ফাইনাইট সম্পর্কে আরেকটু ডিটেলে যাব ব্যাপারটা বুঝতে পারবো। চলো প্রথমে আমরা ডিল করব ফাইনাইট ভার্বকে নিয়ে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেটা টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। টেন্স কিরকম অনুযায়ী চেঞ্জ হচ্ছে, দেখো যখন আমি বলছি যে আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম গতকাল, আই ওয়েন্ট ইয়েস্টারডে, ভার্বটা দেখো চেঞ্জ হয়ে গেল না। গো বলছিলাম, ওয়েন্ট বললাম, যখনই বললাম যে আমি গতকাল গিয়েছিলাম কি বলছি, আই ওয়েন্ট ইয়েস্টারডে। তাহলে দেখো এখানে আমার ভার্বটা প্রথম ভার্বের 5টা ফর্ম সম্পর্কে তো আমরা আগেই জেনেছি, তাহলে ভার্বের V2 বা পাস্ট ফর্মটাকে আমরা ব্যবহার করছি যখন টেন্স অতীত বা পাস্টে বলছি, অর্থাৎ টেন্স চেঞ্জ করলে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরো একটা জিনিস দেখো, যখন আমরা বলছি যে ধরো আমি লিখছি আই গো, আমি যাই, কিন্তু যখন বলছি সে যায় কি বলবো, হি গোজ হয়ে গেল। দেখো এখানে V1 ইউজ হয়েছে, এখানে কিন্তু V5 ইউজ করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আমরা প্রোনাউনের ক্লাসে পড়েছিলাম না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে পেয়েছিলাম কি আই, আর থার্ড পার্সনে পেয়েছিলাম হি। তাহলে যখন থার্ড পার্সন হচ্ছে তখন দেখো কি হচ্ছে, গোজ বলছি, V5 ব্যবহার করছি, কিন্তু যখন ফার্স্ট পার্সন ছিল তখন কিন্তু আমরা গো V1 অর্থাৎ ভার্বের যেটা বেস ফর্ম সেটাকে ইউজ করছি। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখতে পেলাম কিভাবে টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে ফাইনাইট ভার্বটা। ওকে, এবার ফাইনাইট ভার্বের আবার দেখো দুটো টাইপস রয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি, দেখো ট্রান্স মানে হচ্ছে মোশন, ঠিক আছে, ট্রান্স মানে হচ্ছে মোশন, আর ট্রানজিটিভ ভার্ব মানে কি, ভার্বটা
যেখানে অর্থাৎ ভার্ব বা অ্যাকশন ট্রান্সফার হয় অবজেক্টে, ঠিক আছে। তাহলে একদম সোজা করে ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে উইথ অবজেক্ট যেখানে কর্ম রয়েছে, আর ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে উইদাউট অবজেক্ট অর্থাৎ যেখানে কর্ম নেই। দেখো ট্রানজিটিভ ভার্ব মানে উইথ অবজেক্ট আর ইনট্রানজিটিভ মানে উইদাউট অবজেক্ট। বাংলাতে যদি বলি তাহলে সকর্মক্রিয়াকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যেটা অকর্মক্রিয়াকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ক্রিয়াপদগুলোর বা যে ভার্বের অবজেক্ট রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে বাংলায় সকর্ম অকর্মক্রিয়া, ইংলিশে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। এবার অবজেক্টে কি হয়, অবজেক্টে ট্রান্সফার হয় ভার্বের যে অ্যাকশন, মানে ভার্ব মানে কি কোনো কাজ করা বোঝায়, সেই কাজটা ট্রান্সফার হয় কোথায়, অবজেক্টের উপরে। যেরকম ধরো আমি বলছি আই ইট অ্যান অ্যাপেল, আমি একটা আপেল খাচ্ছি, তাহলে আমি সাবজেক্ট, ইট ভার্ব, অ্যান অ্যাপেল কি এটা একটা অবজেক্ট। এবার আমি খাচ্ছি, আমার খাওয়া কাজটা কার উপরে ঘটছে, আপেলটার উপরে। দেখো আমি খাচ্ছি আর আপেলটা শেষ হয়ে গেল, তার মানে আমার কাজটা কার উপরে ট্রান্সফার হলো, কার উপরে ঘটলো, অ্যাপেলটার উপরে। তাহলে আই ইট অ্যান অ্যাপেল, তাহলে এখানে দেখো অবজেক্ট রয়েছে, অ্যান অ্যাপেল কি, অ্যান অ্যাপেল অবজেক্ট। এবার আমি যদি বলি আই লাই অন দ্য বেড, আমি বিছানার উপর শুয়ে আছি, আই লাই অন দ্য বেড। এখানে দেখো আমি তো শুয়ে আছি, আমার শোয়াটা কি কারোর উপরে হচ্ছে না, আই লাই আমি শুয়ে আছি, ঠিক আছে। আর অন দ্য বেড ওটা কিন্তু অবজেক্ট নয়, অন হচ্ছে প্রেপোজিশন, এবং প্রেপোজিশনের পদ যেটা থাকে সেটাকে আমরা প্রেপোজিশনের নাল অবজেক্ট বলি, অর্থাৎ সেটা কিন্তু আমার সেন্টেন্সের অবজেক্ট নয়, ঠিক আছে, বা ভার্বের অবজেক্ট নয়। মানে আমি সাবজেক্ট লাই শুয়ে আছি এটা ভার্ব, ঠিক আছে। অন দ্য বেড, তো আমি শুয়ে আছি এইটুকু বলেও আমি থেমে যেতে পারি। তো সেক্ষেত্রে দেখো আমার যে শোয়া কাজটা এটার জন্য এটা কি কোথাও ট্রান্সফার হচ্ছে না, যেরকম আমি খাচ্ছি আপেলটা শেষ হয়ে গেল, বা উই ইট রাইস আমরা খাচ্ছি ভাতটা শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের খাওয়া কাজটা কার উপর ঘটছে, ভাতগুলোর উপরে ঘটছে, তাই না। তারপর যদি বলি উই প্লে ক্রিকেট, এখানে রয়েছে দেখো উই প্লে ক্রিকেট, উই কি, উই হচ্ছে সাবজেক্ট, প্লে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা খেলছি ক্রিকেট, তাই না। তাহলে ক্রিকেট এটার ওপরে আমাদের যে খেলাটা সেটা সম্পূর্ণ হচ্ছে। যদি বলি উই প্লে ফুটবল, তাহলে ফুটবলের ওপরে আমাদের খেলাটা হচ্ছে, ফুটবলটাকে নিয়ে আমরা খেলছি, তাই না। তাহলে এই যে উই সাবজেক্ট, প্লে ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে প্লে বলো, প্লে কি ধরনের ভার্ব, প্লে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, নেক্সট দেখো তৃপ্তি ইটস আ ম্যাঙ্গো, তৃপ্তি একটা আম খাচ্ছে, তাহলে তৃপ্তি ইটস আ ম্যাঙ্গো, খাওয়া কাজটা কার উপরে হচ্ছে, আমটার উপরে। তাহলে ইটস কি ট্রানজিটিভ ভার্ব। দা বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছে, এখানে আবার দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, বাচ্চাটা কাঁদছে, তো কান্না কাজটা কি কোথাও ট্রান্সফার হচ্ছে এরকম দেখতে পাচ্ছি, বা কারোর ওপরে হচ্ছে এরকম কিন্তু কিছু নেই। তাহলে দ্য বেবি ইজ ক্রাইং এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, ক্রাইং হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লিউ, পাখিগুলো উড়ে গেল, বার্ডস ফ্লিউ, ফ্লাই ফ্লিউ এটা পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, পাস্ট টেন্সে V2 ইউজ হয়েছে। তাহলে বার্ডস ফ্লিউ, পাখিগুলো উড়ে গেল। এখানে দেখো পাখিগুলো যে উড়ে গেল, এই যে উড়ে যাওয়া কাজটা এটা কিন্তু ট্রান্সফার হলো না কারোর উপরে, তাহলে এই সেন্টেন্সে দেখো আমরা কোনো অবজেক্ট পাইনি, বার্ডস ফ্লিউ। তাহলে ফ্লিউ কি, ফ্লাই, যেটার পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, তাহলে এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। হি লাইজ অন দ্য গ্রাউন্ড, সে মাঠের উপরে শুয়ে আছে, তাহলে হি লাইজ, হি কি, হি হচ্ছে আমার সাবজেক্ট, লাইজ ভার্ব। আচ্ছা অন কিন্তু প্রেপোজিশন, অন হচ্ছে প্রেপোজিশন। আমাদের অনেক সময় এরকম একটা কনফিউশন হয়, সাবজেক্ট ভার্ব আর এই যে অন দ্য গ্রাউন্ড এটা হচ্ছে অবজেক্ট, না, অন দ্য গ্রাউন্ড এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, দিস ইজ নট অবজেক্ট। অন দ্য গ্রাউন্ড এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অন প্রেপোজিশন,
এবং দ্য গ্রাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে প্রেপোজিশনের পর যেটা থাকে সেটা প্রেপোজিশনাল অবজেক্ট, এটা কিন্তু আমার ভার্বের কোনো অবজেক্ট নয়। এখানে সে শুয়ে আছে মাঠের ওপরে, সে শুয়ে আছে, তার শোয়া কাজটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে, বা সোজা করে বললে হি লাইজ, ঠিক আছে, এখানে আমি কিন্তু স্টপ দিতে পারতাম, আবার এক্সট্রা করে আমি কিছু বললাম যে মাঠের উপরে শুয়ে আছে, তাহলে প্রেপোজিশন দিয়ে আমি আরো কিছু বলেছি যে সে কোথায় শুয়ে আছে, না সে মাঠের উপরে শুয়ে আছে। তাহলে এই যে লাই, এটা কি, এটাও কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো আমরা ট্রানজিটিভ ভার্ব দেখতে পেলাম যেখানে অবজেক্ট রয়েছে বা যেখানে ভার্ব ট্রান্সফার হচ্ছে কারোর উপরে, কোনো মানে ভার্বটা কারোর উপরে ঘটছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ অর্থাৎ উইদাউট অবজেক্ট, যেটাকে বাংলায় অকর্মক্রিয়া বলছি, যেখানে ভার্বটা বা অ্যাকশনটা ট্রান্সফার হচ্ছে না, তার কোনো কর্ম নেই, ঠিক আছে, সেটাকে বাংলায় অবজেক্টকে কি বলি, কর্ম বলি। তাহলে সেগুলোই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার এখানে দেখো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমরা এত কিছু জানছি কেন, আমি কি বলেছি, গ্রামার হচ্ছে একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে কানেক্টেড। যখন আমরা ভয়েস চেঞ্জ করব, আমরা ইংলিশে জানি ভয়েস চেঞ্জ থাকে, ঠিক আছে, গ্রামারের একটা পার্ট হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা দেখব যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব তাদের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, তাদের ভয়েস চেঞ্জ হয় না সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে আমরা জোর করে করি, বাট বাই রুল আমাদের কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। ভয়েস চেঞ্জ হয় কার, যার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট রয়েছে, আর ইনট্রানজিটিভ ভার্বের তো অবজেক্টই থাকে না, তাই কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। ক্লিয়ার? এগুলো আমরা ভয়েস চেঞ্জ যখন করব তখন আমাদের এই যে ভার্বের প্রকারভেদগুলো পড়ছি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় আমাদের ট্রানজিটিভ ভার্ব রয়েছে, কোথায় ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে ইউজ হচ্ছে, সেগুলো তখন আবার আমাদের কিন্তু দেখতে হবে। দেখো ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, এগুলো যদি না জানি, যখন ভয়েস চেঞ্জ করতে যাব দেখবো হয়তো লেখা রয়েছে কোনো সেন্টেন্সের পাশে যে এটার ভয়েস চেঞ্জ হয় না। কেন হয় না? বিকজ সেখানে যে ভার্বটা রয়েছে সেটা ইনট্রানজিটিভ ভার্ব, তাই তার ভয়েস চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। তাহলে আমাদেরকে তো এই ভার্বের এই টার্মগুলো আগে জানতে হবে, তাই না? চলো এবার আমরা ফাইনাইট ভার্বের দুটো ভাগ সম্পর্কে জেনে গেছি, এবার আমরা জানবো এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। দেখো নন ফাইনাইট ভার্বের ওপর আমাদের কিন্তু একটা ডিটেল ক্লাস করতে হবে, এখানে আমরা জাস্ট সারফেস লেভেলে জানবো, একদম বেসিক কিছু কথা আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এখানে জানবো। কি বলেছি দেখো, নন ফাইনাইট ভার্ব যেটাকে কিন্তু অ্যাডভান্স ভার্বও বলা হয়, যেটাকে কিন্তু অ্যাডভান্স ভার্বও বলা হয়। তো আমরা গ্রামার সিরিজের শেষের দিকে গিয়ে এই নন ফাইনাইট সম্পর্কে ডিটেলে জানবো, কারণ এটার আরেকটা নাম কি, এটার আরেকটা নামই হচ্ছে অ্যাডভান্স ভার্ব। সুতরাং আমরা যখন একটু অ্যাডভান্স হয়ে যাব, আমাদের শেখাটা মানে বেসিকগুলো আমাদের সব শেখা হয়ে যাবে, যখন আমরা থাকবো অ্যাডভান্স স্টেজে তখন আমরা অ্যাডভান্স ভার্ব সম্পর্কে ডিটেলে জানবো, বাট বেসিক আইডিয়া আমাদের রাখতে হবে। দেখো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন রকমের, যেরকম ফাইনাইট ভার্ব পেলাম কি দু রকমের, সেরকম নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন রকমের। কি কি রয়েছে? ইনফিনিটিভ, পার্টিসিপেল অ্যান্ড জিরান্ড। ঠিক আছে, ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জিরান্ড তিনটে তো পেয়েছি। প্রথমে তাহলে যদি ইনফিনিটিভটা দেখি, ইনফিনিটিভ, পার্টিসিপেল এবং জিরান্ড তিনটি যেহেতু নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব দেখো বলেই দিয়েছি টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না। দেখো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, টেন্স এবং পার্সন অনুযায়ী নন ফাইনাইট ভার্বগুলো চেঞ্জ হয় না। তাহলে ইনফিনিটিভ এই ভার্বটা, এটা কি, এটা একটা নন ফাইনাইট, মানে এটাও কিন্তু টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হবে না। কি রকম ভাবে দেখো এক্সাম্পল, আই গো to buy some food, he goes to buy some food, I want to play। এই যে এখানে টু বাই, টু প্লে, এইগুলো হচ্ছে ইনফিনিটিভের এক্সাম্পল। ইনফিনিটিভের স্ট্রাকচারটা কিরকম হয়, টু প্লাস ভি ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভের স্ট্রাকচার, টু প্লাস ভি ওয়ান। এবার দেখো যখন এই যে গো কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, গো হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে গোজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার দেখো আই বলছি তারপর গো বলছি, কিন্তু যখন হি পার্সন
চেঞ্জ হয়ে গেল। ফার্স্ট পার্সনের পরে গো বলেছিলাম, থার্ড পার্সন হলো, সেক্ষেত্রে কি বললাম, গোজ বললাম, তাই না? কিন্তু দেখো এই যে টু বাই, যেটাকে ইনফিনিটিভ বলছি, মানে যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানেও টু বাই, এখানেও টু বাই। দেখো এখানে কিন্তু পার্সন চেঞ্জ হয়েছে, নন ফাইনাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট ফাইনাইট চেঞ্জ হয়ে গেছে অ্যাকর্ডিং টু পার্সন। এটা আমরা বুঝতে পারছি। আর নন ফাইনাইট মানেই যেটা কিন্তু পার্সন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না। ঠিক আছে, এবার আমি ধরো বলছি টেন্স একটা চেঞ্জ করে তোমাদের দেখাই। আমি যদি বলি হি ওয়েন্ট, হি ওয়েন্ট টু বাই ফুড, সে খাবার কিনতে গেছিল। ঠিক আছে, বা হি ওয়েন্ট টু বাই ফুড, সে খাবার কিনতে গেছিল। তাহলে দেখো এখানে কিন্তু ওয়েন্ট অর্থাৎ V2 অর্থাৎ পাস্ট টেন্স করেছি। তাহলে দেখো টেন্সটা চেঞ্জ হয়েছে, কিন্তু টু বাই এর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তাহলে বুঝতে পারছি নন ফাইনাইট কিন্তু টেন্স বা পার্সন অনুযায়ী কখনো চেঞ্জ হচ্ছে না। দেখো যেটা ফাইনাইট ভার্ব সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওয়েন্ট হয়ে গেল। পাস্ট টেন্স মানে কি করতে হবে, V2 অর্থাৎ ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটাকে ব্যবহার করতে হবে। যখন প্রেজেন্ট টেন্সে বলেছিলাম তখন কিন্তু গোজ বলেছিলাম, তাই না? যখন পাস্ট বললাম তখন কিন্তু ওয়েন্ট বলছি। তাহলে দেখো আমাদের নন ফাইনাইট ভার্ব কিন্তু একই রকম রয়ে গেছে, টু বাই, এখানেও টু বাই, এখানেও টু বাই। পার্সন টেন্স যাই হোক ও কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে। ঠিক আছে, আর এটাই তো নন ফাইনাইট ভার্ব, যেটা চেঞ্জ হয় না। এবার ইনফিনিটিভ মানে হচ্ছে এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো 2 + V1, যেটা সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করে। যেরকম দেখো আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। দেখো নাউন কে আমরা কি করি, নাউন বা মানে অবজেক্ট যেটা হচ্ছে সেন্টেন্সে, সেটাকে যখন কি দিয়ে কোশ্চেন করি তখন যে উত্তরটা পাই সেটাকে আমরা নাউন বলছি। ঠিক আছে, আই ওয়ান্ট হোয়াট, হোয়াট এর উত্তর, আমি কি চাই, আই ওয়ান্ট টু প্লে, খেলতে চাই। দেখো আই গো টু বাই সাম ফুড, আমি যাচ্ছি কিছু খাবার কিনতে। ঠিক আছে, আই গো টু বাই সাম ফুড, এখানে দেখো ওয়াই এর অ্যান্সার, আমি যাচ্ছি কেন, টু বাই সাম ফুড। ঠিক আছে, তাহলে আই গো টু বাই সাম ফুড, আমি যাচ্ছি কেন না, টু বাই সাম ফুড, কিছু খাবার কিনতে। ঠিক আছে, তাহলে এখানেও দেখো এই যে টু বাই, এটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি ইনফিনিটিভ এই স্ট্রাকচারটা কি হয়, 2 + V1, টু ছাড়াও V1 ইনফিনিটিভ হয়, সেগুলো আমরা যখন অ্যাডভান্স ভার্বের স্পেসিফিক ক্লাসে জানবো। তো তোমরা এইটুকুই মনে রাখবে, ইনফিনিটিভের মানে হচ্ছে 2 + V1 স্ট্রাকচার। এবার চলো দেখে নেব পার্টিসিপেল। পার্টিসিপেল মানে ভার্বের V3 ফর্ম অথবা V4 ফর্ম। পার্টিসিপেলের আবার দুটো জিনিস আমরা মাথায় রাখবো, V3 এবং V4 ফর্ম আমরা পেতে পারি। পাস্ট পার্টিসিপেল বলা হয় V3 ফর্ম যেখানে ইউজ হয় সেটাকে, আর প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয় যেখানে V4 ইউজ হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে পার্টিসিপেলের দুটো ফর্ম আমরা পাই, V3 এবং V4। আচ্ছা দেখো, ইট ইজ আ ব্রোকেন উইন্ডো, এখানে ব্রেক, ব্রোক, ব্রোকেন, V3। আই লাইক পেন্টেড ওয়াল, V3। পেন্ট, পেন্টেড, পেন্টেড, V3 ব্যবহার হয়েছে। দিস ইজ আ রাইজিং সান, V4 ইউজ হয়েছে, দিস ইজ আ রাইজিং সান। দ্যাট ইজ আ বার্নিং ক্যান্ডেল, ওটা একটা জ্বলন্ত মোমবাতি। দিস ইজ আ রাইজিং সান, এটা একটা উঠন্ত সূর্য বা সূর্য উঠছে এমন আর কি, এমন একটা সূর্য। তাহলে দেখো এখানে V3 এবং V4 এর ব্যবহার পেয়েছি। এই যে ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পেন্টেড পাস্ট পার্টিসিপেল, রাইজিং প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেলের যে ফর্মগুলো সেগুলো দেখো আমরা V3 ফর্মেও পেতে পারি, আবার V4 এই ফর্মেও পেতে পারি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, এখানে এই যে আই সাবজেক্ট, লাইক ভার্ব, আমি কি পছন্দ করি, ওয়াল, দেওয়াল, এটা কি, এটা একটা নাউন। তাহলে ব্রোকেনটা কি, কেমন দেওয়াল, না পেন্ট করা, ছবি আঁকা দেওয়াল আমি পছন্দ করি, তাহলে ব্রোকেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন দরজা, না ব্রোকেন উইন্ডো, ভাঙা দরজা।
তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন সূর্য, সান হচ্ছে নাউন, কেমন সূর্য রাইজিং উঠন্ত, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেল V3 এবং V4 যেটাই হোক না কেন সেটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ক্লিয়ার? এবার আমরা দেখব জিরান্ড। জিরান্ড কিন্তু সবসময় V4, ঠিক আছে। এবং রিডিং, দেখো রিডিং ইজ মাই হবি, সুইমিং ইজ গুড ফর হেলথ। এবার কোশ্চেন হবে তোমাদের যে কি করে বুঝবো, দেখো আইএনজি ফর্ম অর্থাৎ V4 এটা তো পার্টিসিপেল, আবার V4ই জিরান্ড, তাহলে কি করে আমরা সেপারেট করব যে কোনটা পার্টিসিপেল আর কোনটা জিরান্ড, মানে হাউ ডু উই ডিফারেন্সিয়েট, কি পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? দেখো ভেরি সিম্পল। রিডিং ইজ মাই হবি, আমার হবি কি রিডিং, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। রিডিং ইজ মাই হবি। তাহলে এখানে দেখো যখন বলছি রিডিং, এটা কি রিডিং হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। যখন বলছি, আচ্ছা এটা পরে বলছি একটু, দেখো রিডিং সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। রিডিং ইজ মাই হবি, তাহলে রিডিং যখন সাবজেক্ট, তখন দেখো সাবজেক্ট হিসেবে কে কাজ করতে পারে? পার্টস অফ স্পিচের ক্লাসে বলেছিলাম, বলো নাউন বা প্রোনাউনই পারে শুধুমাত্র সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে একটা নাউন, যেহেতু রিডিং মানে বই পড়া, ইজ মাই হবি, আমার হবি কি, আমার হবি হচ্ছে বই পড়া, তাহলে রিডিং ইজ মাই হবি, তাহলে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। রিডিংটা সাবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে কাজ করে পার্টস অফ স্পিচের কে, নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন তো নয়, বুঝতে পারছি, তাহলে রিডিংটা কি, রিডিংটা হচ্ছে নাউন। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং সাবজেক্ট, ইজ ভার্ব, সাবজেক্ট হিসেবে কাজ করে কে, নাউন, তাহলে সুইমিংটাকে একটা পার্টস অফ স্পিচ অনুযায়ী নাউন বলতে পারি। কিন্তু পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম পার্টিসিপেল কি, পার্টিসিপেল প্রত্যেকটা পার্টিসিপেলই কিন্তু দেখো অ্যাডজেক্টিভ, কিন্তু জিরান্ড কি, জিরান্ড হচ্ছে নাউন। তাহলে পার্টিসিপেলও V4 আবার জিরান্ডও V4, তফাৎটা কোথায়? পার্টিসিপেল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে আর জিরান্ড সেন্টেন্সে নাউন হিসাবে কাজ করে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে রিডিং ইজ মাই হবি, এখানে দেখো রিডিং, রিডিং কি, রিডিং হচ্ছে এখানে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসাবে কে কাজ করে, হয় নাউন না হলে প্রোনাউন, প্রোনাউন তো নয়, তাহলে রিডিং কি, রিডিং হচ্ছে নাউন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস, স্মোকিং মানে নেশা করা, ঠিক আছে, তাহলে স্মোকিংটা কি, স্মোকিং কিন্তু জিরান্ড। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এই সেন্টেন্সটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। তো স্মোকিং কি, স্মোকিং হচ্ছে একটা জিরান্ডের এক্সাম্পল। আচ্ছা, তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এখানে কোথাও দেখো নন ফাইনাইট যে ভার্ব গুলো সেগুলো কিন্তু সেন্টেন্সে ভার্ব হিসাবে কাজ করছে না, কোথাও নাউন হিসাবে কাজ করছে, কোথাও অ্যাডজেক্টিভ হিসাবে, আবার কোথাও নাউন হিসাবে কাজ করছে, তাই না? তাহলে এইগুলো ভার্ব থেকে উৎপত্তি, নন ফাইনাইট ভার্ব গুলো কে যেহেতু ভার্ব থেকে উৎপত্তি, কিন্তু এগুলো দেখো জিরান্ডে যখন হচ্ছে এটা নাউন হিসাবে কাজ করছে, এটাকে তাই ভার্বাল নাউন বলা হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে, এটাকে ভার্বাল নাউনও বলা হয়। কেন? কারণ ভার্বের থেকে উৎপত্তি, তাই এটাকে ভার্বাল নাউন বলা হচ্ছে, ঠিক আছে। এবার একটা জিনিস আমরা কি দেখতে পেলাম, নন ফাইনাইট ভার্ব গুলো সেন্টেন্সে ভার্বের মতো দেখতে হলেও দেখো ভার্বেরই তো ফর্ম, রিডিংটা ভার্বের V4 ফর্ম, এখানে এই যে বাই এটা ভার্বের V1 ফর্ম, এখানে ব্রোকেন উইন্ডো এটা ভার্বের V3 ফর্ম। যদিও এগুলো ভার্বের বিভিন্ন ফর্মগুলো পাচ্ছি আমরা নন ফাইনাইট ভার্বে, কিন্তু তারা সেন্টেন্সে ভার্ব হিসেবে কাজ করছে না, তারা কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ভার্বের বেসিক ক্লাস। তো দেখো প্রথম থেকে যদি আমরা একবার রিক্যাপ করে নিই, প্রথমে আমরা পেয়েছিলাম কি, ভার্ব শোজ অ্যান অ্যাকশন অর স্টেট অর পজিশন অফ এ সাবজেক্ট, কোনো সাবজেক্ট বা কর্তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি বোঝায়, কোনো কর্তা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে সেটাও ভার্ব, আবার এটা যদি কোনো তার পজিশন অবস্থান বা কোনো কিছুর সাবজেক্ট হচ্ছে মালিক বা তার মালিকানা বোঝায়, সেক্ষেত্রেও সেটা হচ্ছে ভার্ব। অ্যাকশন ভার্ব এবং স্টেট ভার্ব আমরা বলেছি। তারপর আমরা কি পেয়েছি, তারপর আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করেছি, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব।
হেল্পিং ভার্বে ছিল প্রাইমারি ভার্ব এবং মোজাল ভার্ব। প্রাইমারি ভার্ব বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্বের যে ফর্মগুলো, ডু ভার্বের ফর্মগুলো এবং হ্যাভ ভার্বের ফর্মগুলো, ওইগুলো কি করে, ওইগুলো যদি সেন্টেন্সে একা ব্যবহার হয় তখন সেগুলোই সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করে। যদি কোনো অন্য ভার্বের সাথে ব্যবহার হয় তখন ওই প্রাইমারি ভার্বগুলো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসাবে সেই মেন ভার্বকে হেল্প করে। কেন হেল্পটা লাগে? কারণ টু শো দ্য টাইম অফ দ্য অ্যাকশন, টু শো দ্য টেন্সকে দেখানোর জন্য তখন ওই হেল্পিং ভার্বগুলো মেন ভার্বকে হেল্প করে। আর মোডাল ভার্বগুলো আমরা পেয়েছি, তারা হেল্পিং ভার্ব হিসাবে সেন্টেন্সে কাজ করলেও তাদের নিজস্ব একটা অর্থ থাকে। ঠিক আছে, এবার আমরা পেয়ে গেছি মেন ভার্ব। মেন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, এক হচ্ছে ফাইনাইট আর তারপর হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্বের দুটো ভাগ কি রয়েছে? ট্রানজিটিভ অর্থাৎ উইথ অবজেক্ট, ইনট্রানজিটিভ উইদাউট অবজেক্ট, সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। আর নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ কি রয়েছে? ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড। যেগুলো নন ফাইনাইট ভার্বগুলো কি হয়, টেন্স এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না, আর এগুলোকে ভার্বের মতো দেখতে হলেও ভার্বের বিভিন্ন ফর্মগুলোই আমরা পাচ্ছি নন ফাইনাইটে, বাট এগুলো সেন্টেন্সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হিসাবে কাজ করছে না, কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে। তো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে যে তোমাদের ক্লাসেসগুলো কেমন লাগছে। আর অবশ্যই তোমরা যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, যখনই নতুন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন যাতে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার সকলের সাথে একটু ক্লাসগুলোকে, চ্যানেলটাকে শেয়ার করো। এটা ডেফিনেটলি আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো কন্টেন্ট রেডি করতে। দেখো এখানে যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ ইন জেনারেল সকলের জন্যই কিন্তু ক্লাসগুলো হেল্পফুল। তাই আমি স্কুলের স্টুডেন্টস এটা আমার জন্য নয়, বা আমি কম্পিটিটিভ অ্যাসপিরেন্স আমার জন্য নয়, এরকম কিন্তু কোনো ভাগাভাগি নেই। তাই সকলের জন্যই, যেহেতু এটা একটা জেনারেল ইংলিশ লার্নিং চ্যানেল, তো এখানে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু সকলের জন্য। তো অবশ্যই তোমরা একটু বেশি করে ক্লাসগুলোকে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের দিনকে। হ্যাপি লার্নিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।